হ্যালো বন্ধুরা। তো আজ আমি তোমাদের জন্য একটি কোরিয়ান ড্রামা নিয়ে হাজির হয়েছি। তো আজকের ড্রামার ফিমেল লিড হলো ইউনা, যে কিনা বোন অ্যাপিটেট ইয়োর ম্যাজেস্টি ড্রামার নায়িকা। আশা করছি এই নায়িকার আরও একটি ড্রামা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ড্রামার মূল কাহিনীতে ফেরা যাক। তো গল্পের শুরুতেই আমরা লি নামের একটি ব্যক্তিকে দেখতে পাই। জব হারানোর পর বেকার হয়ে সে সারাদিন বাসায় বসে থাকে। আজকে আবার তাদের বিল্ডিংয়ে নতুন একটি পরিবারকে শিফট হতে দেখা যায়। রাতের বেলায় লি একটি মেয়েকে একা বসে থাকতে দেখে। প্রথম দেখাতেই তার মেয়েটিকে ভালো লেগে যায়। লি ওই মেয়েটির কথা তার বন্ধু বিমের সাথেও শেয়ার করে। তখন সে জিজ্ঞাসা করে লি ওই মেয়েটির সাথে কথা বলেছে কিনা। লি তখন বলে, আমি তো তাকে দূর থেকেই দেখেছিলাম, ব্যাস এতটুকু। সারাদিন বিয়মের সাথে আড্ডা দিয়ে রাতে ড্রাঙ্ক হয়ে লি বাসায় ফেরে। তখন লিফটের মধ্যে তার আগের দিনের সে মেয়েটির সাথে দেখা হয়ে যায়। তবে এবার মেয়েটিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক নয়। হঠাৎ করেই সে লিকে মারতে শুরু করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য লিও তার মাথায় একটা ঘুষি মেরে বসে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর লিয়ের কাছে মনে হচ্ছিল কাল রাতে যা কিছু হয়েছে তার সবটাই বাস্তবে ঘটেছিল নাকি সবকিছুই তার স্বপ্ন ছিল। নিচতলায় লি তখন একটি বেকারি দেখতে পায়। আরা নামের এই মেয়েটি লিকে জিজ্ঞাসা করে সে তাদের বিল্ডিংয়ে থাকে কিনা। লি হ্যাঁ বলে আরা তার কাজিনকে ডেকে বলে, দেখো এই লোকটি তাদের প্রতিবেশী। আবার আমরা শিয়নজিকে দেখতে পাই, এটা হচ্ছে সেই মেয়েটা যাকে দেখে লি ক্রাশ খেয়েছিল। কিন্তু পরক্ষণে লিয়ার রাতের ঘটনাটা মনে পড়ে যায়। সে তো ভয়ে শিয়নের দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না। কিন্তু এখানে শিয়নের ব্যবহার তো সম্পূর্ণ নর্মাল ছিল। লি বেকারি থেকে আসার সময় পেছন থেকে শিয়ন তাকে ডাক দেয়। লি তো তখন ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। তার পেছন পেছন শিয়নও দৌড়াতে থাকে। লি থামলে শিয়ন তাকে জিজ্ঞাসা করে সে এভাবে দৌড়াচ্ছিল কেন। শিয়ন তাকে অনেকবার ডেকেছে থামানোর জন্য। তারপর সে লিকে একটি গিফট বক্স দিয়ে বলে এটা তার জন্য, কারণ সে তাদের বেকারির প্রথম কাস্টমার। লি তো কিছুই ভেবে পাচ্ছিল না এসব কি হচ্ছে। মেয়েটা রাতে অস্বাভাবিক আচরণ করে, আবার দিনের বেলায় একদম সুস্থ স্বাভাবিক। আসলে তার মধ্যে কি সমস্যা রয়েছে। এরপর গভীর রাতে লি দেখে বাসার নিচে শিয়ন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। আসলে ব্যাপারটা কি তা চেক করার জন্য লি নিচে যায়। তবে নিচে নেমে সে শিয়নকে আর কোথাও খুঁজে পায় না। লি দেখে একটা লোক জোর করে শিয়নকে ধরে রেখেছে। লি লোকটাকে বলে শিয়নকে ছেড়ে দিতে। পরে লি বুঝতে পারে উনি শিয়নের বাবা, আর উনি শিয়নকে গাড়ির সামনে না যাওয়ার জন্য জোর করে আটকে রেখেছেন। শিয়নের বাবা এবার লিয়ের পরিচয় জানতে পারে। লি তখন নিজের পরিচয় দিয়ে বলে সে তাদের উপরের ফ্লোরে থাকে। শিয়নের বাবা আরও জানতে পারে লি এর আগেও একবার শিয়নকে এরকম অদ্ভুত অবস্থায় দেখেছিল। হঠাৎ করে শিয়ন তখন লিয়ের গলা চেপে ধরে। তার বাবা তাকে কোনো মতে শান্ত করে আর লিকে তাদের থেকে দূরে থাকতে বলে। লি তখন ভয়ে দৌড়ে পালিয়ে নিজের জীবন বাঁচায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে শিয়নের বাড়ির দৃশ্য দেখানো হয়। আরা পার্টি শেষে চুপে চুপে বাসায় ফিরে বলে শিয়নের বাবা আরার কান ধরে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। তার তো শিয়নকে পাহারা দেওয়ার কথা ছিল, আজ তো আরেকটি হলেই তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আরা এখানে তার আঙ্কেলকে কথা দেয় এরপর থেকে শিয়নকে একা রেখে সে কোথাও যাবে না, তার ওপর সবসময় নজর রাখবে। পরের দিন সকালে লিয়ের সাথে শিয়নের দেখা হলে লি তার থেকে একটু দূরে সরেই থাকছিল। শিয়ন তার সাথে কথা বলতে গেলে লি বলে আমি দুঃখিত কালকের জন্য। শিয়ন বলে সে তাকে সরি কেন বলছে। আর শিয়ন তো এটাই জানতে চাইছিল লি এখনও কেন তার ফ্লোরের বাটন প্রেস করেনি। তো আজ রাত 2টার সময় লি আবারও দেখে শিয়ন অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে এবং তার বাবা তাকে ঘোরাতে বের হয়েছে। কখনো সে বাচ্চাদের মতো রাইডে উঠছে, কখনো তো দুল খাচ্ছে, এরকম আরও বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে। হঠাৎ করেই আবার তার কিছু একটা হয়ে যায়, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিয়নের বাবা তখন শিয়নকে পিঠে চাপিয়ে হাঁটতে শুরু করে।
তবে যেহেতু ওনার বয়স হয়েছে, উনি শিয়নকে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারছিল না। সে পড়ে যেতে গেলে লি এসে তাকে ধরে ফেলে। মূলত লি এতক্ষণ তাদের উপর থেকে নজর রাখছিল। শিয়নকে ওঠানোর চক্করে শিয়নের বাবার কোমরের অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল। এজন্য ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। তো পরের দিন লি শিয়নের বাবাকে দেখতে হসপিটালে যায়। শিয়নের বাবা লিকে বলে, আমি তো তোমাকে আমাদের পরিবার থেকে দূরে থাকতে বলেছিলাম, তাহলে গতকাল মধ্যরাতে তুমি ওইখানে কি করছিলে? লি অজুহাত দেখিয়ে বলে সে ডাস্টবিনে আবর্জনা ফেলতে গিয়েছিল। শিয়নের বাবা এবার লিওর বায়োডাটা সম্পর্কে জানতে চায়। লিওর বাবা ছিল একজন হাই স্কুলের প্রিন্সিপাল, আর তার মা ছিল ওমেন অ্যাসোসিয়েশনের হেড। তারা লিয়ার বড় বোনের সাথে অন্য একটা শহরে থাকে। শিয়নের বাবা জানতে পারে লি আগে ভালো একটি কোম্পানিতে জব করত, কিন্তু কাজে বড়সড় একটি ভুল হওয়াতে তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হয়। আসলে লিয়ের দ্বারা কোনো কাজই ঠিকমতো হতো না এবং সে অনেকটা ভীতু প্রকৃতির মানুষ ছিল। তবে লি এখানে জিজ্ঞাসা করে রাতের বেলায় শিয়নের আসলে কি হয়। সে কেমন যেন অন্যরকম আচরণ করে। শিয়নের বাবা এবার বলতে শুরু করে দেয় শিয়নের মধ্যে একটি অশরীরী আত্মা রয়েছে। ছোটবেলা থেকেই প্রতি রাতে ওই আত্মা কয়েক প্রহরের জন্য শিয়নের বডিকে কন্ট্রোল করা শুরু করে। আর এটা যে শুধুমাত্র শিয়নের সাথে হয়েছে এমন কিন্তু না, তাদের পূর্বপুরুষদের সাথেও হয়ে আসছে। বলা যেতে পারে এটা তাদের পরিবারের জন্য একটি অভিশাপ। প্রতিটি জেনারেশন থেকে একজনকে বেছে নিয়ে এই অশরীরী আত্মা তাদের মধ্যে থাকতে শুরু করে। শিয়নের বাবারা অনেক চেষ্টাই করেছে শিয়নকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই তারা এই আত্মাকে শিয়নের শরীর থেকে বের করতে পারেনি। তবে শিয়ন এই আত্মার ব্যাপারে কিছুই জানে না। শিয়নের বাবা বলে আমাকে কয়েকদিন হসপিটালে থাকতে হবে, এজন্য এই কয়েকদিন তিনি লিকে শিয়নকে দেখে রাখতে বলে, আর সাথে আরা তো থাকবেই। লি প্রথমে রাজি হয় না, কেননা সে তো আগেই দেখেছে অদ্ভুত হয়ে গেলে শিয়ন কি কি কর্মকাণ্ড করে বেড়ায় এবং তাকে সামলানো কতটা মুশকিল হয়ে পড়ে। কিন্তু শিয়নের বাবার অনেক জোরাজুরিতে অবশেষে লি রাজি হতে বাধ্য হয়। শিয়নের বাবা লিকে তাদের বেকারিতে একটি জবও দিয়ে দেয়। এরপর আমরা লিকে শিয়নের বেকারিতে দেখতে পাই। আর কাছ থেকে লি জানতে পারে রাতে শিয়নের মধ্যে থাকা অশরীরী আত্মা কি কি করে বেড়ায়। পরের দিন শিয়নের তা মনে থাকে না, কিন্তু সারাদিন শিয়ন কি কি করে এগুলো সবই ওই আত্মা জানতে পারে। তো আজ রাত থেকেই লিওর ডিউটি শুরু হয়ে যায়। এবার শিয়ন একটি সুপার শপে ঢুকে পড়ে। লিও তার পিছু পিছু এখানে চলে আসে। শিয়ন ক্যাশিয়ার বয়কে একটি কেক দেখিয়ে বলে এখন থেকে যেন শুধু এই ফ্লেভারের কেকই থাকে। এটা বলে সিন্তু অন্য একটি ফ্লেভারের কেক ছুঁড়ে ফেলে দেয়। ক্যাশিয়ার বয় তাকে জিজ্ঞাসা করে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে। লি বলে আপনি কিছু মনে করবেন না, আমার বোনের মাথায় একটু সমস্যা আছে। এ সময় অন্য আরেকটি মেয়ে শিয়নের হাতের ফ্লেভারের কেক কিনতে এসেছিল, কিন্তু শিয়ন সবগুলো কেক নিয়ে চলে গিয়েছিল। বাইরে বসে শিয়ন খাবারগুলো মজা করেই খাচ্ছিল, আর দূর থেকে সে মেয়েটি তাকে দেখছিল। শিয়ন ইচ্ছা করে প্রতিটি কেকের এক বাইট খেয়ে সম্পূর্ণ কেক ফেলে দিচ্ছিল। এটা দেখে তো মেয়েটি কষ্টে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লি শিয়নের শরীরে থাকা আত্মাকে জিজ্ঞাসা করে সে কেন শিয়নের শরীরকে কবজা করে রেখেছে। আত্মাটি তাকে উত্তর দেয় শিয়নের পূর্বপুরুষরা মারাত্মক অন্যায় করেছে তার উপর, তাই শিয়নকে এখন তার শাস্তি ভোগ করতে হচ্ছে। লি জিজ্ঞাসা করে শিয়নকে এই শাস্তি কতদিন ভোগ করতে হবে। আত্মাটি বলে চিরকাল। সে আরও বলে আমার কথা মেনে চলো, তা না হলে আমি শিয়নের সাথে আরও কি কি করতে পারি তোমার তা ধারণাই নেই। লি তখন বলে পাগল কোথাকার, এমন আবার হয় নাকি। ব্যাস এই কথা শুনেই শিয়নের মধ্যে থাকা আত্মাটি ভীষণ রেগে যায় এবং সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। লি তাকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ওই আত্মাটা একটি পোকা ধরে খেতে যায়। লি তাকে বাধা দিয়ে বলে সে তার কথা মেনে চলবে, সে যা চাইবে তাই হবে। আর তার এটাও বিশ্বাস হয়ে গিয়েছে যে সে আসলেই অনেক শক্তিশালী একটি আত্মা। এবার শিয়নের মধ্যে থাকা আত্মাটা শান্ত হয়। এরপর সকাল সকালে বেকারিতে
কাজের সময় লি মনে মনে এটাই ভাবছিল, শিয়ন কত সুন্দর, এমন একটি মেয়ে দিনে সবার সাথে কত ভালো করে কথা বলে, অথচ রাত হলে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। শিয়ন লিকে বেকারের বাকি কাজগুলো সামলাতে বলে সে চলে যায় ক্লাস করতে। এরপর রাতের দৃশ্য দেখা যায়, তারা একটি পার্কে বসেছিল। শিয়ন লিকে আরো জোরে জোরে দোল দেওয়ার জন্য বলছিল। লি এবার এত জোরে দোল দেয় যে শিয়ন দোলনা থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এ কারণে সে তো লিকে তাড়া করতে শুরু করে তাকে মারার জন্য। অপরদিকে শিয়নের বাবা হসপিটালে বসে শিয়ন আর লিয়ার লোকেশন দেখছিল। তো এভাবেই লি রোজ দিনের বেলায় বেকারিতে কাজ করে আর রাতের বেলায় শিয়নকে পাহারা দেয়। পরের দৃশ্যে দেখা যায় লি আরাকে বলছিল, মন্ত্র পড়ার মাধ্যমে তো আত্মাদের বশে আনা যায়, তাহলে আরা শিয়নের উপর মন্ত্র পড়াচ্ছে না কেন? তখন আমরা একটি দৃশ্য দেখতে পাই, একবার বই পড়ে এবং পবিত্র পানি দ্বারা আরা আর শিয়নের বাবা শিয়নের উপর মন্ত্র করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাকে অন্য কোনো উপায়ে শিয়নের শরীর থেকে বের করতে হবে। আরা বলে সে একবার শিয়নের মধ্যে থাকা আত্মার সাথে একটি গেম খেলে জিতেছিল, মানে আত্মাটিকে বোকা বানিয়ে জিতেছিল। এখন লিয়ার এমন কিছু একটা করা উচিত। কে বলতে পারে এভাবে সে ওই আত্মাকে বোকা বানিয়ে শিয়নের শরীর থেকে বের করার কোনো উপায় পেয়ে যেতে পারে। তো রাতে যখন শিয়নের মধ্যে থাকা আত্মাটি অ্যাক্টিভ হয় তখন লি তাকে একটি গেম খেলতে নিয়ে আসে। লি আত্মাটিকে একটি পুতুল চুজ করতে বলে এবং বলে 3 বার চেষ্টা করে আমি ওই পুতুলটিকে বাহির করে আনবো। আত্মাটি জিজ্ঞাসা করে, যদি তুমি জিতে যাও তাহলে কি হবে? লি বলে, যদি আমি জিতে যাই তাহলে তোমাকে শিয়নের শরীর থেকে চলে যেতে হবে। তখন শিয়ন রেগে গেলে লি বলে, তা না হলে আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? তোমাকে সেই উপায় বলে দিতে হবে। আত্মাটি তখন লিয়ের কথায় রাজি হয়ে যায়। প্রথম 2 বার চেষ্টা করে লি তো পুতুলটিকে বের করতেই পারে না, তবে তৃতীয়বার সে ওই পুতুলটিকে বাইরে বের করে ফেলে। শর্ত অনুযায়ী আত্মাটি বলে দেয়, যদি কেউ 3 বার আত্মাটির আসল নাম ধরে ডাকে এবং তাকে শিয়নের শরীর থেকে বের হওয়ার আদেশ দেয় তাহলে সে শিয়নের শরীর থেকে চলে যাবে। লি জিজ্ঞাসা করে তার নাম কি, কিন্তু আত্মাটি বলে এত সহজে আমার নাম বলবো না। এটা বলে সে চলে যায়। এরপর তো লি ইন্টারনেটে সার্চ করা শুরু করে দেয় অশরীরী আত্মাদের নাম কি হতে পারে, কিন্তু আশাজনক তেমন কিছুই সে খুঁজে পায় না। পরের দৃশ্যে আমরা দেখি একটি শপে গিয়েছিল তাদের বেকারির খাবার ডেলিভারি করতে। এখানে এক লোকের সাথে লিয়ার ধাক্কা লাগে। এই লোকটি শিয়নকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। লোকটি শিয়নের দিকে হাত বাড়ালে লি এসে তার হাত ধরে তাকে সরিয়ে দেয়। তখন ওই লোকটি কোনো কথা না বলে শপ থেকে চলে যায়। এরপর শিয়ন আর লি বাইরের এক জায়গায় বসে কথাবার্তা বলতে থাকে। শিয়ন বলে তার কাছে মনে হয় সব সময় কেউ তার সাথে থাকে যে কিনা শিয়নকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। লি তো মনে করে শিয়ন তার কথাই বলছে, কারণ রাতের বেলায় সেই তো শিয়নের খেয়াল রাখে। কিন্তু পরক্ষণেই শিয়ন বলে ওঠে রাস্তার পাশে সে একটা কুকুরকে দেখেছে। তার মনে হয় ওর কুকুরটাও শিয়নকে ফলো করে এবং রাস্তায় যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করে। এই শুনে লিয়ের মুখটা তো একদম দেখার মতো হয়ে যায়। মনে মনে সে বলে, শিয়ন তাহলে এতদিন আমাকে একটা কুকুরই ভেবে এসেছে। তো রাতের বেলায় দেখা যায় আবার ওই অশরীরী শিয়নের শরীরে ভর করেছে। লি তার সাথে কথা বলছিল। এক পর্যায়ে সে খেয়াল করে শিয়ন এখানে নেই। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করছিল। নিজে পুলিশরা তাকে এমনটা করতে নিষেধ করছিল, কিন্তু লোকটি বলে বেঁচে থাকার জন্য তার কাছে কোনো আশাই নেই। কোন জিনিসকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকবে? তার তো আত্মহত্যা করে নেওয়াই উচিত। এদিকে শিয়নকে দেখা যায় সে ওই ব্রিজের নিচে বসে লোকটিকে সুইসাইড করার জন্য উৎসাহ দিচ্ছিল। লি তখন তার মুখ চেপে ধরে, তবে বেশিক্ষণ তাকে চুপ করিয়ে রাখতে পারে না। শিয়ন লোকটিকে বলে, আমি তোমাকে একটা ডেমো দেখাচ্ছি কিভাবে সুইসাইড করতে হবে। এই বলে সে তো নদীতে লাফ দেয়। লিও শিয়নকে বাঁচানোর জন্য ওই পানিতে লাফ দেয়। পুলিশরা লিকে তো কোনো মতে বোটে তুলে বাঁচিয়ে নেয়।
কিন্তু শিয়নকে তারা কোথাও খুঁজে পায় না। লি শিয়নের নাম ধরে কান্না করতে শুরু করে দেয় এবং যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে বলে। এদিকে আমরা মজার একটি দৃশ্য দেখতে পাই। এতক্ষণ তো মনে হচ্ছিল শিয়ন পানিতে ডুবে মারা গিয়েছে, কিন্তু দেখা যায় সে আসলে ইতিমধ্যে সাঁতার কেটে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে চলে গিয়েছে। সবাই তো এই দেখে হতবাক হয়ে তাকে দেখতে থাকে। ওই লোকটিও তখন ব্রিজের ওপর থেকে নিচে নেমে আসে। শিয়নের এই ঘটনাটা সব জায়গায় টেলিকাস্ট করে দেওয়া হয়। এদিকে এই নিউজ দেখে শিয়নের বাবা লিয়ের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তিনি বলে, আমি তোমাকে বলেছিলাম না সব সময় শিয়নের সাথে থাকতে, তাহলে তুমি শিয়নকে একা ছেড়ে কেন দিয়েছিলে? আর তার আঙ্কেলকে লিকে ছেড়ে দিতে বলে। এ সময় শিয়ন বেকারিতে আসলে শিয়নের বাবা তাকে জড়িয়ে ধরে, এমন ভাব করে যেন কিছুই হয়নি। শিয়ন আর ওর বাবা চলে গেলে লি আরার কাছ থেকে জানতে পারে শিয়নের ইচ্ছা ফ্রান্সে গিয়ে সে নিজের একটা বেকারি ওপেন করবে, কিন্তু শিয়নের যে অবস্থা তাকে কোনোভাবেই একা পাঠানো সম্ভব না। রাতের বেলায় লি শিয়নের বাসার সামনে অপেক্ষা করছিল, কিন্তু আজ যখন সে বাইরে আসে তখন দেখা যায় সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। তখন লি আর শিয়ন একসাথে হাঁটতে শুরু করে। শিয়ন জানায় আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী, এজন্য রাতে তার ঘুম আসছিল না। লি বুঝতে পারে শিয়ন এখনো ঘুমায়নি বলে তার ভেতরে থাকা আত্মাও এখনো অ্যাক্টিভ হয়নি। শিয়নের কথা শুনে লিয়ের তো শিয়নের জন্য একটু খারাপ লাগে এবং তার মন ভালো করার জন্য লি তাকে নিয়ে মুভি থিয়েটারে চলে আসে। কিন্তু হলে তো একটি রোমান্টিক মুভি চলছিল আর লি শিয়নের পাশের সিটে বসেছিল। শিয়ন আবার লিয়ের হাতের উপর হাত রেখেছিল, এজন্য লিয়ের একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। এক পর্যায়ে সেও শিয়নের হাত ধরতে যায়, কারণ সে শিয়নকে অনেক আগে থেকে পছন্দ করতে শুরু করেছে। তখনই দেখা যায় শিয়নও তার দিকে মুচকি মুচকি স্মাইল করে, তবে পরক্ষণে শিয়ন শয়তানি একটা হাসি দিয়ে ওঠে। লি বুঝতে পেরে যায় এতক্ষণ শিয়নের মধ্যে থাকা আত্মাটা তার সাথে শয়তানি করছিল। আসলে থিয়েটারে এসেই শিয়ন ঘুমিয়ে পড়েছিল। আত্মাটি বলে, তার মানে আমি ঠিকই ধরেছি, তুমি শিয়নকে পছন্দ করো। আত্মাটি এক কাপলের কাছ থেকে পপকর্ন কেড়ে নিয়ে খেয়ে নেয়, মানে তার পাগলামি শুরু হয়ে গিয়েছিল আর কি। লি আজ আবারও তার কাছে তার নামটা জিজ্ঞাসা করে। আত্মাটি বলে তার নাম কি এটা সে ভুলে গিয়েছে। আত্মাটি একটি সমুদ্রের পিকচার দেখতে থাকে। লি তাকে জিজ্ঞাসা করে সে এখানে যেতে চায় কিনা। আত্মাটা হ্যাঁ বলে। লি বলে কিন্তু এখন তো রাত। আত্মাটি বলে সে যেন শিয়নকে দিনের বেলাতেই সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যায়, শিয়ন দেখলে সেও দেখতে পারবে। তো পরের দিন লি শিয়নকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। একটু পর লি দেখে শিয়নের চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। লি জিজ্ঞাসা করে তার কি হয়েছে। শিয়ন বলে কিছু না, তো বাতাসের জন্য হয়তো তার চোখ দিয়ে পানি পড়ছে। ওই আত্মাটি সমুদ্রে ঘুরতে এসে খুশি হয়েছিল, এজন্যই হয়তো ইমোশনাল হয়ে কান্না শুরু করে দিয়েছে। শিয়নের মধ্যে থাকা আত্মাটা ততটাও খারাপ ছিল না। এর প্রমাণ হলো এখনো পর্যন্ত সে কাউকে তেমন কোনো আঘাত করেনি। যাই হোক, এরপর লি শিয়নের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তোলে। রাতে শিয়নের মধ্যে থাকা ওই আত্মাটা আবারও জাগ্রত হলে লি আবারও তার কাছে তার নামটা জানতে চায়। সে বলে শিয়নের স্বপ্ন সে ফ্রান্সে গিয়ে পড়াশোনা শেষ করবে এবং একটি বেকারি ওপেনিং করবে, কিন্তু তোমার জন্য শিয়ন এটি করতে পারছে না। লি আত্মাটাকে শিয়নের শরীর ছেড়ে চলে যেতে বলে। আত্মাটি তখন রেগে গিয়ে তার হাতে মাটির পাত্রটি ফেলে দেয় এবং এদিক সেদিক দৌড়াতে শুরু করে। লি যায় তাকে থামানোর জন্য। এরপর রাস্তায় তো একটি গাড়ির সাথে প্রায় তার অ্যাক্সিডেন্ট হতে হতে লি বেঁচে যায়। এদিকে দৌড়াতে দৌড়াতে আত্মাটি একটি জায়গায় চলে আসে। তার সামনে একটি রশি ঝোলানো ছিল, আর ওই রশির জন্যই আত্মাটির সামনে আর যেতে পারছিল না। ওই সময় লি এখানে চলে আসে এবং তাকে শান্ত করে। তো এবার আত্মাটি লিকে বলে যদি তাকে মন থেকে খুশি করার চেষ্টা করে তাহলে সে শিয়নের শরীর ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখবে। তো এরপর লি প্রতি রাতে ওই আত্মাটিকে নিয়ে বিভিন্ন মজার মজার স্থানে ঘুরে বেড়াতে থাকে।
এরপর দেখা যায় একদিন রাতে আরার্ত জোর করে লি আর শিওনকে নিয়ে নাইট ক্লাবে চলে আসে। তাদের সাথে বিয়মও এসেছিল। এখানে শিওনের সাথে সে শপের লোকটির আবারও দেখা হয়ে যায়। এই লোকটির নাম ছিল ইয়ংসুক। সে শিওনের হাত ধরে রেখেছিল। যদিও এখন শিওনের মধ্যে থাকা আত্মাটি অ্যাক্টিভ ছিল, কিন্তু সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। তখন লি এসে শিওনকে লোকটির কাছ থেকে ছাড়িয়ে নেয়। লোকটি জিজ্ঞাসা করে সে তার কি হয়। উত্তরে লি বলে আমি তার বয়ফ্রেন্ড। লোকটি তখন আর কিছুই বলে না, শুধু স্মাইল করে চলে যায়। পরের দিন ওই লোকটি শিওনের বেকারিতে আসে, তবে শিওনের তো কিছুই মনে ছিল না, এজন্য সে লোকটিকে চিনতে পারছিল না। কিন্তু লি তাকে চিনে ফেলে। লোকটি মূলত লিয়ের সাথে কথা বলতে এসেছিল। সে তাকে সাইডে ডেকে বলে আমি শিওনকে সুস্থ করে দিতে পারি। লি তখন বলে শিওন তো সুস্থই আছে। ইয়নসু বলে আমার কাছে কিছুই লুকিও না, আমি তো সব কিছুই জানি। শিওনের মধ্যে যে একটা শক্তি রয়েছে এটা আমি তার সাথে দেখা হওয়ার প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। লিয়ার তখন মনে পড়ে আত্মাটি তাকে একবার বলেছিল লিরা যদি তার উপর কোনো মন্ত্র করার চেষ্টা করে তাহলে আত্মাটি শিওনকে অনেক বেশি কষ্ট দিয়ে মেরে ফেলবে। শিওনের যাতে কিছু না হয় এই কথা ভেবে লি ইয়নসুককে বলে সে পুরোপুরি সুস্থ, আমাদের আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আপনি এবার আসতে পারেন। ইয়নসুক তখন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিওন যখন ক্লাস করার জন্য যাচ্ছিল তখন লি শিওনকে বলে ক্লাস শেষে শিওন যেন তাকে একটা কল করে। লি যাবে তাকে পিক আপ করতে। শিওন মাথা নেড়ে সম্মতি জানায়। মূলত লি শিওনকে একা ছাড়তে ভয় পাচ্ছিল ইয়নসুকের জন্য। এরপর আমরা রাতের সিন দেখতে পাই। শিওন গাড়ির জন্য বাস স্টপে বসে অপেক্ষা করছিল। তখন একটি মেয়ে এসে শিওনকে বলে তার তো হাত ভেঙে গিয়েছে, শিওনকে তার শুলেজ বেঁধে দিতে পারবে। দেখা যায় শিওন জুতোর লেজ বেঁধে দিয়েছে, এজন্য মেয়েটি তো খুবই খুশি হয়েছিল। তাই সে শিওনকে একটি ক্যান্ডি খেতে দেয়। শিওন বাসের মধ্যে ওই ক্যান্ডি খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। আর সবকিছু কিন্তু এতক্ষণ ধরে ইয়নসুক তার উপর নজর রাখছিল। এসব আসলে সেই করিয়েছে। এবার তো সে শিওনকে নিয়ে চলে যায়। এদিকে বেকারিতে লি আর শিওনের বাবা বসেছিল। শিওনের বাবা লিকে ধন্যবাদ জানাচ্ছিল রাতের বেলায় শিওনের উপর ঠিকমতো নজর রাখার জন্য। তো লি দেখে রাত হয়ে যাওয়ার পরও শিওন তাকে কল করছে না। লি তখন ইয়নসুকের কথা মনে পড়ে যায়। লিওর তো এটা ভেবে খুবই ভয় লাগতে শুরু করে যে এখন শিওন কোথায় আছে, তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। লি তখন এক মুহূর্ত দেরি না করে শিওনের লোকেশন ট্র্যাক করে বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। শিওনকে শহর থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়েছিল। এতক্ষণে শিওনের মধ্যে থাকা আত্মাটা জেগে উঠেছিল। ইয়নসুক আসলে আত্মাটিকে ধরে বন্ধ করে রাখত। তার কাছে এটি বিশেষ চশমাও ছিল। এই চশমা দিয়ে মানুষের মধ্যে ভর করা আত্মাটাকে সে দেখতে পেত। ইয়নসুক আত্মা বের করার প্রক্রিয়া শুরু করে দেয় এবং ক্যামেরা অন করে রাখে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও করার জন্য। অন্যদিকে লি ওই স্থানে চলে এসেছিল। শিওনের মধ্যে থাকা আত্মাটির অনেক কষ্ট হচ্ছিল, কারণ আকাশে নতুন চাঁদ ওঠার জন্য বর্তমানে তার শক্তি অনেকটা কমে গিয়েছিল। এজন্য সে কিছুই করতে পারছিল না। দেখা যায় দরজাটা ভেঙে লি ভেতরে ঢুকে পড়েছে। এখানে তো তার সাথে ইয়নসুকের বিশাল একটা ফাইট শুরু হয়ে যায়। ইয়নসুকের হাতে লি অনেকবার মার খায়, কিন্তু শেষ পর্যন্ত লিও ইয়নসুককে মেরে অজ্ঞান করে দেয়। এরপর শিওনের বাঁধন খুলে দেয়। লি তো ইয়নসুকের ক্যামেরার মেমোরি রেকর্ডও নষ্ট করে দেয়। এরপর সে শিওনকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আমরা ইয়নসুকের ওই বিশেষ চশমার দ্বারা শিওনের মধ্যে থাকা আত্মার আসল রূপটা দেখতে পাই। এরপর গাড়ির মধ্যে শিওন অর্থাৎ আত্মাটি একদম চুপচাপ ছিল। এটা দেখে লি বলে তোমার কোনো কথা বলার থাকলে তুমি বলতে পারো, আমি তোমার সব কথাই শুনবো। আত্মাটা এবার তার ঘটনা বলতে শুরু করে। সে বলে কয়েক শতক বছর আগে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। সেই সাথে তাদের গ্রাম জুড়ে নেমে এসেছিল প্লাগের রোগের মহামারী। এই মহামারীতে আত্মাটির পুরো পরিবার মারা যায়। গ্রামের লোকজন এই মহামারী থেকে বাঁচার জন্য একজন সমন্বয়ককে নিয়ে আসে।
শামান বলে মহামারী থেকে বাঁচতে হলে গ্রামবাসীদের কিছু একটা উৎসর্গ করতে হবে, কিন্তু উৎসর্গ করার মতো কোনো গৃহপালিত পশু বা পাখি গ্রামবাসীদের কাছে ছিল না। তাই তারা উৎসর্গ করার জন্য তাকেই বেছে নেয়। মৃত্যুর পর এক পরিবার তার অন্তিম পাত্রের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রেখে দেয়। ওই পাত্রের মধ্যে যদি সে 100 বছর কাটিয়ে দিতে পারত তাহলে সে মুক্তি পেয়ে যেত। কিন্তু একদিন শিয়নের নানি মাটির নিচে থাকা ওই পাত্রটি পেয়ে গিয়েছিল, আর সে পাত্রের ঢাকনা খুলে দিয়েছিল এবং পাত্রটি বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করেছিল। ফলে আত্মাটিরও বাইরে বের হয়ে গিয়েছিল। আর যদি 50 বছর ধরে সে ওই পাত্রের মধ্যে থাকতে পারত তাহলেই তো তার আত্মাটি মুক্তি পেয়ে যেত। কিন্তু শিয়নের নানির মায়ের জন্যই সেটা আর সম্ভব হয়নি। এরপর তো আত্মাটির আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। এজন্য সে শিয়নের নানির মায়ের শরীরে প্রবেশ করে আর তার মধ্যেই থাকতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে সে শিয়নের নানি এবং শিয়নের মায়ের শরীরে দখল করেছিল। যখন সে শিয়নের মায়ের শরীরে ছিল তখন সে জানতে পারে শিয়নের মা গর্ভবতী, অর্থাৎ শিয়ন তার পেটে ছিল। আত্মাটি তখন কিভাবে যেন ছোট শিয়নের মধ্যে ঢুকে পড়েছিল। আত্মাটি আবারও বলে, আমি একটি দুর্বল আত্মা, কিন্তু আমি অভিনয় করে দেখাই যে আমার মধ্যে অনেক শক্তি আছে, যাতে লোকজন আমাকে ভয় পায়। আত্মাটি আবারও বলে সে শুধু শিয়নের পরিবারের সাথে হাসি খুশিভাবে থাকতে চেয়েছিল, যেখানে বাবা মা দুজনই থাকবে। কিন্তু সুন্দর মুহূর্ত বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় না। একদিন শিয়নের মা মারা যায়। মারা যাওয়ার আগে শিয়নের মা আত্মাটিকে বলেছিল তার সাথে যেতে, কিন্তু আত্মাটি তার সাথে যেতে পারেনি। লি বলে ইয়নসি তখন বলছিল তুমি অদৃশ্য হয়ে যাবে। এ কথার অর্থ কি? আত্মাটি বলে পাত্রের বাইরে 1000 পূর্ণিমায় আমি পৃথিবীতে থেকেছি। লি আবারও জিজ্ঞাসা করে তার মুক্তি পাওয়ার আর কি কোনো উপায় নেই? আত্মাটি বলে আছে, তবে অনেক কঠিন। সে যে পাত্র থেকে বের হয়ে এসেছে যদি আবারও সেই পাত্রের মধ্যে ঢুকতে পারে এবং 50 বছর কাটাতে পারে তাহলে তার মুক্তি ঘটবে। কিন্তু আত্মাটি জানে না ওই পাত্রটি এখন কোথায় আছে। আত্মাটি নিজেও ওই পাত্র খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তো যাই হোক, এরপর থেকে দেখা যায় শিয়নের মধ্যে থাকা ওই আত্মাটি রাতের বেলায় আর বাইরে বের হতো না। মন খারাপ করে সে রুমের মধ্যে বসে থাকতো। শিয়নের বাবা লিকে বলে কয়েকদিন ধরে শিয়নের মধ্যে থাকা আত্মাটি বাইরে বের হয় না এবং তাদের কারো সাথেও কথা বলে না। আসলে তার কি হয়েছে? লি কোনো জবাব দেয় না। আসলে আত্মাটি লিকে বলেছিল সে যেন শিয়নের পরিবারকে তার ব্যাপারে কিছুই না জানায়। একদিন সময়ের সাথে সাথে সে নিজে ভ্যানিশ হয়ে যাবে। এজন্য লিও শিয়নের বাবাকে কিছুই বলে না। লি জিজ্ঞাসা করে শিয়নের নানির মায়ের বাড়িটি এখনো কি আছে? শিয়নের বাবা বলে হ্যাঁ। তখন লি লোকেশন জেনে নেয় এবং ওই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আসলে লিয়ার কাছে মনে হচ্ছিল যে সে পাত্রটি শিয়নের নানির মায়ের বাড়িতে পেয়ে যেতে পারে। এরপর দেখা যায় লি ওই লোকেশনে চলে এসেছিল। সারাদিন ধরে সে বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে ওই পাত্রটি খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় আজ রাতে শিয়ন আবারও বাইরে বের হয়, সাথে তার বাবাও ছিল। শিয়নের মন খারাপ দেখে তার বাবা তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু শিয়ন উঠে বাড়ির মধ্যে চলে যায়। পরের দিন আমরা লিকে দেখি সে এখনো ওই পাত্রটি খুঁজে পায়নি। সে ফোন চেক করে দেখে আজকে তো পূর্ণিমার রাত, আজই শিয়নের মধ্যে থাকা ওই আত্মাটির পৃথিবীর শেষ দিন। এরপর তো সে ভ্যানিশ হয়ে যাবে। পাত্রটি খুঁজে না পেয়ে হতাশ হয়ে সে বসে থাকে। তখন সামনে থাকা মস্ত বড় এক পাথরের দিকে তার চোখ যায়। অনেক চেষ্টার পর সে ওই পাথরটিকে সরাতে সক্ষম হয় এবং ওই স্থানটি খোঁজার পর সে অবশেষে এই পাত্রটি পেয়েও যায়। এবার লি পাত্রটি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। অলরেডি বিকেল হয়ে গিয়েছিল। লি জোরে গাড়ি চালাতে থাকে। এরপর রাতে আমরা দেখি আজ আত্মাটি শেষবারের মতো সেজেগুজে বাইরে বের হয়। সে ঘুমন্ত আর মাথায় হাত বুলিয়ে তার থেকে বিদায় নেয়। এরপর সে শিয়নের বাবার সাথে সুপার শপে যায়। প্রতিদিন সে যে ফ্লেভারের কেক নিত আজ সেটা আর নেয় না, বরং প্রতিদিন যে মেয়েটা এই ফ্লেভারের কেক কিনতে এসে ফিরে যেত আত্মাটি ওই মেয়েটিকেই কেকটি দিয়ে দেয়।
আজ সব থেকে যাওয়ার সময় সে ক্যাশিয়ার বয়কে ধন্যবাদ জানায়। এমনকি শিয়নের মধ্যে থাকা আত্মাটি তো একটু অন্যরকম আচরণ করছিল। এই দেখে তার বাবা জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। আত্মাটা বলে সে ঠিক আছে। আত্মাটির তখন শিয়নের বাবার সাথে পার করা সুন্দর মুহূর্তর কথাগুলো মনে পড়তে থাকে। আসলে শিয়নের বাবাকে সে নিজের বাবার মতোই মনে করত। এসব কিছু ভেবে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে লিওর কথা জিজ্ঞাসা করে, কিন্তু শিয়নের বাবা তো লিওর ব্যাপারে কিছুই জানতো না, যে সে এখন কোথায় আছে আর কি বা করছে। তখনই আমরা দেখি লি দৌড়ে এসে হাজির হয়। সে শিয়নকে তার সাথে নিয়ে যায়। শিয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে, সে তাকে এখানে কেন নিয়ে আসলো। তখন লি তার ব্যাগ থেকে সে পাত্রটি বের করে, যেটা আত্মাটি এতদিন ধরে খুঁজছিল। লি তাকে বলে, তুমি যদি পাত্রের ভিতরে ঢুকে যাও তাহলে আমি এই পাত্রটি খুব ভালোভাবে সুরক্ষিত করে রাখবো। 50 বছর কেন, তারও বেশি সময় সুরক্ষিত করে রাখবো, যাতে কেউ এই পাত্রটি কখনোই খুঁজে না পায়। আত্মাটি লক্ষ্য করে লিয়ের জামা কাপড় সবকিছুই মাটি লেগে আছে। দেখে বোঝাই যাচ্ছে সে এই পাত্র খুঁজতে কতটা পরিশ্রম করেছে। এই দেখে আত্মাটি বলে, তুমি এত সব কিছু করতে গেলে কেন। লি তখন বলে, আমি চাই না তুমি অতৃপ্ত আত্মা হয়ে এই পৃথিবীতে ঘোরো। আমি চাই তোমার মুক্তি হোক এবং তুমি যেন একটি শান্তিপূর্ণ জায়গায় যেতে পারো। লিয়ার কথা শুনে আত্মাটি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে শুরু করে দেয় এবং নিজের নাম বলে দেয়। তার নাম ছিল মুনিয়াং। লি এবার 3 বার তার নাম ধরে ডাকে এবং তাকে পাত্রের ভিতরে প্রবেশ করার আদেশ দেয়। শিয়ন অর্থাৎ ওই আত্মাটির লিকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। এরপর সে ওই পাত্রের মধ্যে প্রবেশ করে। এবার লি শিয়নার পাত্রটি নিয়ে চলে যায়। শিয়নের বাবা যখন জানতে পারে ওই আত্মাটি শিয়নের শরীর ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে, তখন তিনি অনেক বেশি খুশি হন। তিনি লিকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সবটাই সম্ভব হয়েছে লিয়ের জন্য। এরপর আমরা দেখি শিয়ন তার বাকি পড়া কমপ্লিট করার জন্য ফ্রান্সে চলে যায়। শিয়নের বাবা লি এবং আরা তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় এখন আরা তার নিজের একটি বেকারি ওপেন করেছে। শিয়নের বাবা এখন অন্য কোথাও শিফট হয়ে গিয়েছে আর লি এখন নিজের জন্য একটি চাকরি খুঁজে নিয়েছে। অন্যদিকে দেখা যায় শিয়ন বিদেশে যাওয়ার পরও লিকে মনে রেখেছে। পুরনো দিনগুলোর কথা মনে করে সে প্রায় লিকে মিস করত, যা থেকে বোঝা যায় সেও হয়তো লিকে পছন্দ করে আর পরবর্তীতে হয়তো তাদের মতো মিলও হবে, কিন্তু সেটা আর আমাদের দেখানো হয় না। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।